হ্যালো বন্ধুরা, আজ আমি আমার কাজিনকে কেনাকাটা করতে প্রলুব্ধ করেছি এবং তাকে যা চাই তা দিয়েছি। তারপর বলল, তোমার ডান্ডা এত ছোট কেন? তোমার রড আমার কূপে ঢুকতে পারে না। আমি তোমার সাথে এটা করতে পারবো না। তোমার মতো আরো 3-4টা রাখতে পারি। এক কাজ করো, উপরে খাও। ওখানে উপরে অনেক জল আছে, আজকে আমি খেতে দেব। আমি কি করে খাইলাম, এখন তোদের সাথে বসো। আপনার হেডফোন যদি আপনি গল্পটি শুনুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেকদিন পর আমি একটি কুর্তি ট্রাই করছিলাম এবং মেয়েটি দেখে খুব বিরক্ত হলাম। রায় বলল, ওহ মা, এই কুর্তি কি তোমাকে মানায় নাকি তোমার চেহারার মতো লাগে? তুমি বরং আমার পছন্দের এই ছোট পোশাকের দিকে তাকানো উচিত। এটা আমাকে কেমন মানাবে? আমি অন্যভাবে বললাম। সে আমাকে একটা ভালো পোশাক ছেড়ে দিয়ে বলল, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি ঘি কুর্তি পছন্দ করেছি? মিষ্টি রং ঢেলে দেওয়া হলো আলগাভাবে। এটা কি আমার খুব খারাপ লাগছিল? কলেজ জীবনে সবাই বলতো যে আপনি যা পড়াশোনা করেন তার সাথে মানিয়ে নিতে পারেন, এবং এখন আমি চুপচাপ আমার মেয়ের পছন্দের পোশাক পরিধান করি। কিন্তু সত্যি বলতে কি, আমি পছন্দ করিনি জামা কাপড়, কিন্তু আমি কিছু বলিনি। পাছে সে তাদের সম্পর্কে খারাপ মনে করে। সে বলবে তারা যেভাবে তাদের আধুনিক পোশাক পরে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। একটি মেয়ে যে তাই ছিল পাতলা যে আমি সব ধরনের জামা কাপড় পরেছিলাম। আমি একটি মেয়ে হয়ে উঠলাম এবং যখন আমি একটি সন্তানের জন্ম দিতে চাই তখন আমার ওজন বেড়ে যায়। অনেক ভেবেছিলাম ইয়োগা আর ডায়েটিং করে ওজন কমিয়ে ফেলব, কিন্তু সংসারের চাপে নিজের দিকে তাকানোর সময় পাইনি। আজ সেই মেয়েটি বলেছে সে তার বন্ধুদের দেখিয়েছে মায়েরা সে কতটা স্লিম ছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে সব পরিবারের আর্থিক অবস্থা এক নয়। মেয়েটি যখন তাকে নিয়ে হাঁটতে গেল তখন মেয়েটি বলল, ওমা, তুমি একটু কষ্ট করে হাঁটতে পারো, কিভাবে বুঝবে? সিজারিয়ান সেকশনের পরে আমার পিঠে ব্যথা শুরু হয়েছিল, যা এখনো আমাকে বিরক্ত করছে। আমি খুব সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ের জন্য রান্না করি। যখন সে তার পছন্দের খাবার সামনে রেখে না খাওয়ার জন্য জেদ করে, তখন আমিও চিৎকার করে বলতে চাই, পরিশ্রমের কি মূল্য নেই? আমি অসুস্থ, কিন্তু আমি এটা বলতে পারি না। আমি আমার মেয়েকে খাওয়ার জন্য অনুরোধ করছি। যদি সে না করে, তাহলে খালি পেটে সে অসুস্থ হয়ে পড়লে? মা হওয়ার পর জীবনের অনেক কিছুই বদলে যায়। আমি তাকে অনেক শখ এবং হালাল স্বপ্ন দিতে হবে, যা তারা একটু চিন্তা করলে শিশুরা বুঝতে পারে, কিন্তু তাদের কাছে এত সময় নেই। মায়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা ভালো আছি, এটা মনে রাখা, এবং যাদের জন্য আমরা ভালো তাদের রাখা আমাদের কর্তব্য। কি এটা আমাদের ভুললে চলবে না। বিয়ের 10 বছর পর স্বামী বলল, শোনো, আজ বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। তার কথা শেষ করার আগেই বউ বলল, তাহলে সেদ্ধ আলু আর ভাত বানাই। সেটাই রোমান্স হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। সৌরভ উঠে ঘর থেকে বেরিয়ে গেল। সে ভাবল বাচ্চা দুটো কোথায়? তারা দাদা পিসমানির বাড়িতে বেড়াতে গিয়েছিল। এই সুযোগে সে খালার সাথে মজা করল। সেদ্ধ আলু আর ভাত। অনিন্দিতা রান্নাঘরে গিয়ে সেদ্ধ আলু খেয়ে নিল। সে সেদ্ধ চাল গ্যাসের চুলায় রাখল। আজ একের পর এক সিরিয়াল দেখবেন তিনি। রাতে খাওয়া দাওয়া শেষ করে সৌরভ বলল, চল ছাদে গিয়ে দোলনায় বসি। অনিন্দিতা বলল, তুমি যাও, রান্নাঘরের সবজির ঝুড়ি থেকে সবজির কাঠিগুলো নিয়ে একটা চিরকুটে রাখো। শিশিরে ভেজা থাকলে সেগুলো ফ্রেশ হবে। আমি এখন সিরিয়াল দেখব। তুমি একা যাও। সৌরভ রাগে গর্জন করে সবজির কাঠি নিয়ে ছাদে গেল। ভালো লাগেনি বলে রাগ করে তাই কিছু বলল না। সে ভেবেছিল তার বুকে দোল দোলাবে, তাই গাড়ি টেনে একাই রুমে চলে এলেন। অনিন্দিতা শুয়েছিল। সৌরভ তার পাশে শুয়ে বুকে ঘষে অনিন্দিতাকে তার দিকে ফিরিয়ে নেয়। তারপর তাকে জড়িয়ে ধরে তার পিঠে হাত রাখল। অনিন্দিতা বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি ওই জায়গা থেকে মশা নিয়ে পালালে। তোমার একটা ভালো হাত দেওয়া উচিত। আমার হাতটা পৌঁছাতে পারে না। সৌরভ খুব বিরক্ত হল এবং তাকে যা বলা হয়েছিল তাই করল। অনিন্দিতা বলল, হয়ে গেছে, হাতটা সরিয়ে নাও। তুমি জানো না তোমার হাতটা একটা মরিচা ধরা লোহার তিনটে। সৌরভ জ্বলে উঠছিল। সে ঘুরে শুয়ে পড়ল। কি ব্যাপার ওর? অনিন্দিতার দিকে ফিরে বলল, এসো, একে অপরকে চুমু খাই। অনিন্দিতা রেগে বলল, ঠিক আছে, সিগারেটের গন্ধ চলে যাবে। সৌরভ বলল, তুমি এসে দাঁত ব্রাশ করো না, আমি সকালে দাঁত ব্রাশ করব। সকালে সৌরভ ঘুম থেকে উঠে দেখল অনিন্দিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। সৌরভ উঠে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল।
আজ আমি নদীর তীরে বেড়াতে যেতে চাই। অনিন্দিতা আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি গেলে সত্যিই যেতে পারবে? ঠাকুর বললেন আমি বাড়ি থেকে গঙ্গা জলের বোতলগুলি নিয়ে যাব এবং আমার সাথে জল নিয়ে আসব। সৌরভ বিরক্ত গলায় বলল, তুমি এত আনরোমান্টিক কেন? আমরা একা যেতে চাই, আমরা বেড়াতে যেতে চাই, আমরা প্রেম করতে চাই, তিনি বললেন এবং তারপরে তিনি ওয়াশরুমে গেলেন। সন্ধেবেলা অফিস থেকে ফিরলে অনিন্দিতা ওর কাছে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরে বলল, অনেক কথা বলছে, আজকে বাইরে এসো না, চলো বেড়াতে যাই। সৌরভ ভ্রুকুটি করে বলল, তুমি কেনাকাটা করতে না গেলে? অনিন্দিতা হেসে বলল, কি করে বুঝলি? সৌরভ সে সরে গিয়ে বলল, আমি যাব না। অনিন্দিতা তার বাম হাতটা রাখল, তার কোমর ধরে হেসে বলল, তুমি না গেলেও আমি যাব। তুমি না গেলে আমার জন্য কে কিনবে? অনিন্দিতা তার ডান হাত এগিয়ে নিয়ে এসে সৌরভের মাথায় হাত দিয়ে নাচল। তাকে জড়িয়ে ধরার অজুহাতে অনিন্দিতা তার পকেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করল। অনিন্দিতা আস্তে আস্তে গাইল, এটা ম্যাজিক। সে রুম থেকে বের হতেই গাইল, এটা ম্যাজিক। বিছানায় গিয়ে গাইলেন, ওহ, আমি এই প্রথম কোনো মেয়েকে দেখতে গিয়েছি, তার পরিবারের কথা শুনেছি, মেয়েটা পছন্দ হলে আজই মেয়েটা রুমে ঢুকল। আমি ওর দিকে তাকালাম, সে মোটা ছিল, আমি তাকে দেখিনি, আমার পরিবারের কেউ তাকে বসতে বলেননি বা তার সাথে কথা বলতে পারেননি। তোমাকে বসতে হবে না, আমরা যা দেখছিলাম তা দেখলাম। আমরা মেয়েটার দিকে তাকালাম কেন? দেখলাম ওর চোখের কোণে অশ্রু। এখান থেকে চলে গেলে হয়তো বালিশে মাথা রেখে কাঁদবে। কিছু আনুষ্ঠানিকতা বজায় রেখে সবাই চলে গেল। গাড়িতে থাকা সবাই মেয়েটিকে নিয়ে নানা অভিযোগ করছিল, তবু কান্নায় ঢেকে যাওয়া মা ঘেরাবি মুক্তার কথা মনে পড়ে যাচ্ছিল। কেন আমার হৃদয় এত দ্রুত স্পন্দিত ছিল? 2-3 দিন পর বাড়ির সবাই যখন অন্য মেয়ে দেখতে যাওয়ার জন্য ব্যস্ত, তখন আমি বললাম, বিয়ে করলে প্রথম যে মেয়ের সাথে দেখা হয়েছিল তাকেই বিয়ে করব। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি আজ পর্যন্ত তাদের সিদ্ধান্তের বাইরে কিছু বলিনি। সবাই কিছুক্ষণ চুপ করে রইল। এক পর্যায়ে আমি মনে মনে ভাবলাম, যদি মেয়েটির শারীরিক ফিটনেস ভালো না হয় তবে আপনি তাকে বন্ধুদের সামনে নিয়ে যেতে পারবেন না, এবং তাছাড়া আমরা তাকে পছন্দ করিনি। আমি বললাম, আমি তাকে বাকি দিনগুলিতে বিয়ে করব। আমার জীবন, আমার বন্ধুরা, অথবা যদি আপনি আমাকে বিয়ে না করেন, আমি সেই মেয়েটিকে বিয়ে করব, নতুবা আমি কখনই বিয়ে করব না। তারা রাজি হয়নি এবং অন্য কোনো উপায় খুঁজে পায়নি। তারা বাধ্য হয়ে রাজি হয়েছিল। আমি সেখানে এবং তারপরে বিয়ে করেছি। তার কাছে এনেছে এবং বলল, না, তুমি পাগল। আমাকে এত মিষ্টি 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 মেয়ে ভাবার কারণ কি? আমি সেদিন ওর চোখের কোণে অশ্রু দেখেছিলাম, কিন্তু এগুলি ব্যথার অশ্রু নয়। এদিকে কেউ তাকে হিংসা করতে পারে না। তার বিয়ের দিন আমার ছুটি প্রায় শেষ হয়ে গেছে শুনে সে খুব খারাপ হয়ে গেল। জানে এই বাড়িতে আমি ছাড়া কেউ নেই ওর দেখাশোনা করার। যদিও মনে মনে ভেবেছিলাম ওকে এখানে রেখে যাব, কিন্তু আমার উচিত হয়নি। ভাবতে ভাবতে তাকে বললাম, তুমি সব ব্যবস্থা করো, আমি তোমাকে নিয়ে যাব। তিনি খুশি ছিলেন এবং কার দিকে তাকিয়েছিলেন যেদিন আমরা চলে যাচ্ছি। আমার মা অনেক কেঁদেছিলেন। আমি চলে যাচ্ছি বলে সে কাঁদছিল না, এই বলে সে কাঁদছিল, আমি কেন তোমায় বুকে নিয়ে যাচ্ছি। আমি কিছু না বলে চলে এলাম। আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজ আমাদের বিয়ের 1 বছর পূর্তি। তিনি আইসক্রিম এবং বিরিয়ানি পছন্দ করেন। আমি আইসক্রিম, বিরিয়ানি এবং তার প্রিয় গোলাপ নিয়ে এসেছি। এই 1 বছরে আমরা কখনো কথা বলিনি বা কোনো কিছুর জন্য পরিশ্রম করিনি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এভাবেই সুখী হতে পারি। যা বুঝলাম ভয়ে হাত পা কাঁপতে লাগল। শীতের মাঝখানে আমার শরীর ঘামছিল। আমি বিছানা থেকে উঠে বসলাম। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুত হতে থাকে। ভয়ে আমার গলা শুকিয়ে শক্ত হয়ে গেল। আমি আমার ভিতরে গর্ভাবস্থার সমস্ত লক্ষণ দেখতে পাচ্ছিলাম। আমার গর্ভের ভিতর কেউ বাসা বেঁধেছে। আমি এর স্পন্দন অনুভব করতে পারতাম। কিন্তু এই সময়ে সেটা কিভাবে সম্ভব হলো? পেটে হাত ঠেকিয়ে দিলাম। এই ছোঁয়াটা ঠিক সেই দিন প্রথম কোনো ভদ্র মহিলার গর্ভে হাত দিয়েছিলাম। আবার ফোন বেজে উঠল। কাপা হাতে তা গ্রহণ করলাম। কি হয়েছে? ফোন রিসিভ করছো না কেন? অনুরোধ। আপনি এখন কোথায়? অনুরোধ। আমি কেন আপনার অফিসে কিছুক্ষণের জন্য আসতে পারি? আচ্ছা, কি হয়েছে? তুমি বলেছিলে সব ঠিক আছে। না, সবকিছু ঠিক নেই, মোটেও ভালো না। কি হয়েছে? মাধবী, ফোনে এত কিছু বলা সম্ভব নয়।
তুমি আমার বাসায় এসো, তারপর সব বলবো। ঠিক আছে, কিন্তু কি হয়েছে বলো। অনুরোধ। আমি মনে করি আমি গর্ভবতী। এইসব কিভাবে হলো বুঝতে পারছি না। আপনি কি সম্পর্কে কথা বলছেন? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। দয়া করে তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি আপনাকে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আসুন। চাপ দেবেন না। আমি বললাম, প্রথমত আমরা একসাথে এই বিষয়ে আলোচনা করব, অনুরোধ। সে বলল, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তারপর ফোন কেটে দিলাম। রিকোয়েস্টটা ভেবে আরো অবাক হলাম। তিনি এত বড় জিনিস প্রতিক্রিয়া না। সে আমাকে বলল, চিন্তা করতে হবে না। সত্যিই আমার জীবনে তার মতো শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই। সে আমার পাশে না থাকলে আজ এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব ছিল। আমি আমার জীবনের একটি অন্ধকার অধ্যায় অতিক্রম করেছি। সেই শৈশব ছিল যার কারণে আমার পরিবার এবং বাবা মা মারা যান। আমি আমার আত্মীয়দের ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম এবং তাদের কারো মুখও আমার স্পষ্ট মনে নেই। আমি কয়েক বছর পরে রাকেশের সাথে দেখা করি এবং তার সাহায্যে ওষুধ অধ্যয়ন করি। আজ আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার। রাকেশের ঋণ আমার শরীরের প্রতিটি ছিদ্রে গেঁথে আছে, যা আমি চাইলেও শোধ করতে পারব না। আমার প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত আমি প্রথম যেটা করেছিলাম সেটা নিশ্চিত করা, হয়তো সত্যিই আমার গর্ভে প্রাণ আছে বা অন্য কিছু। পরের দিন সকালে আমি ডিউটির আগে খুব তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। প্রথমত আমি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করেছি। তারপর আমি আমার কাজে মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর একজন নার্স আমার কেবিনে এসে বললেন, ম্যাডাম, সেই রোগীর কথা মনে আছে? জিজ্ঞেস করলাম, কোনো রোগী? নার্স বললেন, আরে 2-3 মাস আগে যে টিউমারে অপারেশন করা হয়েছিল তা পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটাও মারা গেছে। নার্সের মুখ থেকে শুনে আমার বুকটা আবার কেঁপে উঠল। হ্যাঁ, কেন? কি হয়েছে? নার্স আমাকে বলল। তিনি কি গতকাল মারা গেছেন? কিভাবে তিনি মারা গেলেন? নার্স বলেন, তার পেটের শিশুটি মারা যাওয়ার পর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারপর শুনলাম তার পরিবার দাবি করেছে যে সে গতকাল আত্মহত্যা করেছে। তার শোকে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। বাচ্চাটা আমার মাথা খারাপ করে দিল। এত নিষ্ঠুরভাবে আমার সামনে এসেছিলেন। আমি নার্সকে, আপনি কি আমাকে ওই মহিলার বাড়িতে নিয়ে যেতে পারেন? এবং বললেন, আমি কি করতে যাচ্ছি? আমি শুধু যাব, কোনো গুরুতর কারণ নেই। তারপর আমি তাকে আমাকে ডিভোর্স দিতে রাজি করালাম। আমি খুব অবাক হয়ে বললাম, কি বলছো? আর্নি বলল, তুমি এখন ঠিক আছে? এটা কিছুক্ষণের মধ্যে ঠিক হবে না। মানে? অর্নি আবার আমার পাশে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। আমি এবার শিশিরের দিকে তাকিয়ে বললাম, সে এমন করছে কেন? কি হয়েছে ওর? হাসপাতালের ডিউটি শেষ হলে আমি তাকে নিয়ে সন্ধ্যায় ভদ্রমহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতাল থেকে তার বাড়ি বেশ দূরে। সেখানে যেতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। দরিদ্র নার্সকে আমার জন্য এত দূর যেতে হয়েছিল। আমি তাকে ঘরের ভেতরে নিয়ে গেলাম। আজ এই বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে তা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের ড্রয়িং রুমে বসতে দেওয়া হলো। এদিক ওদিক দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখ গেল দেয়ালে টাঙানো পারিবারিক ছবির দিকে। ছবিটা দেখে পায়ের পাতা থেকে মাটি সরে যেতে লাগল। আমার শৈশবের অনেক পারিবারিক ছবি, যাতে আমি নিজেকে, আমার বাবা মা, ছোট ভাই, বড় বোন সবাইকে দেখতে পাই। তার মানে কি এটা আমার নিজের বাড়ি? সৃষ্টিকর্তা আমার সাথে কি খেলা খেলছেন? আমি জানি না, একটা অজানা ভয় আর আতঙ্ক আমাকে চারদিকে আঁকড়ে ধরেছে। একটু পরে বাড়ির ভেতর থেকে একজন চাকর আমাদের জন্য নাস্তা নিয়ে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, বাড়ির লোকজন কই? ওরা সবাই একটু একটু করে দিয়েছে। পরে এসে শুনবে। আমার কথা শুনে লোকটি হেসে ফেল, ম্যাম, এই পরিবারে আর কার পরিবার জড়িত থাকবে? ওহ, তারা সবাই এখানে থাকে? হ্যাঁ, তারা সবাই এখানে থাকে, একজন ছাড়া। সে এখানে থাকে না কেন? নার্স বললেন, আসলে আমি এত কিছু জানি না। কিন্তু বাড়ির ছোট মেয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে যায়। তাদের দুর্ভাগ্য দেখে একমাত্র বড় মেয়েও চলে যায়। দরিদ্র। তার সন্তান হারানোর শোক সইতে না পেরে আমার সারা শরীর কাঁপতে লাগলো। নিজের হাতে আমার বড় বোনকে দেখে মনে হচ্ছিল যে আমি তোমার কথায় রাজি হয়েছি। কথাগুলো বলতে বলতে শিশিরের চোখ দুটো লাল হয়ে গেল আর সে লাল চোখ নিয়ে অন্যের দিকে এগিয়ে এল।
তারপর অর্ণির চুল টেনে ধরে বলল, আমি যা বলছি আমার ঘর। দুরারোগ্য মেয়ে শিশিরের এমন আচরণ আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে শিশিরের সামনে দাঁড়ালাম, গালে চড় মেরে বললাম, একটা মেয়ের জীবন নষ্ট করে এখন চুল ধরে ঘর থেকে টেনে বের করে দিচ্ছ, তোমার লজ্জা হয় না? তুমি কি মনে করো সবকিছু দেখে মেনে নেবে যে তুমি একজন সৎ ছেলে আর অর্ণি মিথ্যাবাদী আর কুত্তা? কখনই না। শিশিরের মুখটা হঠাৎ অসহায় হয়ে উঠল। এই সুযোগে অর্ণি তার কোমর থেকে বিশেষ শিশি বের করে শিশিটি তার সামনে ধরে বলল, তুমি যদি আমাকে ফেলে দাও, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। যাই হোক, সবকিছু শেষে যদি আমি মরে, কেউ পরোয়া করে না, তাই মরে যাওয়াই ভালো। শিশির এখন অনেক কষ্টে আছে, তার মুখ শুকিয়ে গেছে মরা গাছের পাতার মতো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তার মুখটা এখন একেবারে শুকনো আর কাঠ হয়ে গেছে বলে। একটা মেয়ের জীবন নষ্ট করার সময় কেন মনে পড়েনি যে এমন ঘটনা ঘটতে পারে? বাই অর্ণি, তুমি আমাকে বিয়ে করবে আর আমি কাল এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমি তোমাকে এখানে রেখে জেলে দেব না। শিশির জান এখন কাঁদবে, সত্যি সত্যি তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়বে, গাল বেয়ে মাটিতে পড়ে যাবে, তারপর হাঁটুর মাঝে মাথা গুজে জোরে জোরে কাঁদতে শুরু করবে। অর্ণি তাড়াতাড়ি গিয়ে শিশিরকে জড়িয়ে ধরল। সে তার ভেজা কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না, তোমার কান্না আমার ভালো লাগে না। দেখো, আমি বিষের বোতলটা ফেলে দিচ্ছি। অর্ণি বিষের বোতলটা তার সামনে ছুড়ে দিল। বোতল ভেঙে ভিতরের সমস্ত তরল বিষ বেরিয়ে গেল। মেঝেতে কি দুর্গন্ধ! সেই বিষের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার বমি বমি ভাব হচ্ছে, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি নিচে পড়ে যাচ্ছি। অর্ণি এসে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল। আমার অকেজো শরীর তার বুকে আটকে গেল। বিকেলে ঘুমাতে যাচ্ছি, ঠিক তখনই একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি কল রিসিভ করার সাথে সাথে একটা মেয়ে বলতে শুনলাম। ওপাশ থেকে আমাকে সরাসরি নাম ধরে জিজ্ঞেস করা হলো, পলি, তোমার কেবিন কত? আমি খুব বিব্রত ছিলাম। একটা অচেনা মেয়ে ফোন করে এসব জিজ্ঞেস করবে কেন? আমি কণ্ঠে অবাক হয়ে বললাম, কার কথা বলছ? কিসের কথা বলছিস? আমার কেবিনের কথা জেনে কি করবে? মেয়েটি ওপাশ থেকে জোরে হেসে বলল, আমি কে? খুব তাড়াতাড়ি জানতে পারবে বলে ওপাশ থেকে ফোন কেটে দিল। এরপরে আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু সেই নম্বরটি আর পাওয়া যাচ্ছে না। আমার নাম্বার ব্লক করা হয়েছে। কিছুক্ষণ আগে আমার চোখে ঘুম ভেঙে গেছে, এখন আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমি অদ্ভুতভাবে চিন্তিত বোধ করছি। আমার পাশে শুয়ে থাকা 1.5 বছরের শিশুটির দিকে তাকালাম। ওর নাম রাখলাম দোয়েল। তার বাবা তার নাম রেখেছেন। আমার মেয়ে কত মিষ্টি! এই বয়সী মেয়ের জন্য তার চেহারা কেমন! সে কতটা দুষ্টু! সে কথা বলার উপায় কতটা পরিণত! গতকাল আমি একজন প্রতিবেশী, আমার শালকের কাছ থেকে একটি খবর শুনেছি, যিনি বলেছিলেন যে তার চাচাতো ভাইয়ের 100 বছরের একটি পরিবার রয়েছে। গত সপ্তাহে আমার ফুফু হঠাৎ জানতে পারে যে তার স্বামীর অন্য পরিবার আছে। 2 বছর আগে গোপনে আরেকটি বিয়ে করেন তিনি। কথাটা শোনার পর থেকে মনটা খুব অস্থির। এখন অচেনা নম্বর থেকে কল আসে কেবিনে থাকা টাকার কথা। তারপর থেকে আমি আমার মনকে শান্ত করতে পারিনি। আমার স্বামীর নাম আসিফ, একটি সরকারি ব্যাংকে ক্যাশ ম্যানেজার। তিনি এখনো অফিসে আছেন। আমার অস্থিরতা কমাতে আসিফকে ফোন দিলাম। আশ্চর্যের বিষয় হল, 2 বার ফোন করার পরও আসিফ কল রিসিভ করেনি। আমি 3য় বার তাকে ফোন করলে আসিফ কল রিসিভ করে প্রচণ্ড রাগ দেখায়। তিনি বললেন, কি সমস্যা পলি? আমি জানি না অফিসে কি হচ্ছে। তুমি আমাকে বারবার ফোন করছো কেন? আমি যখন অফিসে থাকব তুমি কি আমাকে আবার ফোন করবে? না, সংবাদকর্মী আসিফের এমন আচরণ আগে দেখিনি। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, আসিফ, তুমি যদি আমার সাথে এভাবে কথা বলতে পারো। আসিফ, তুমি আমার কথা শুনতে বসেছ? না, ফোন কেটে দিয়ে সারাদিন কেঁদেই কাটিয়ে দিল। রাতে আসিফ বাসায় ফিরলে আমি অভিমানের সাথে কথা বলি। না, আমি ভেবেছিলাম সে আমার সাথে কথা বলবে, কিন্তু বাসায় এসে সে আমাকে কিছু বলল না। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো, সে আজ আমাকে কিছু না বলে বাইরে থেকে খাবার কিনে এনেছে। কেনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আমি তার জন্য রান্না করেছি। যাই হোক, রাতে অফিস থেকে ফিরে তিনি তার মেয়েকে তার সাথে শুয়ে কথা বলার সময় দেন। বাবা মেয়ের কথা। তারা হেসে হেসে উঠল। কিন্তু আজ তার মেয়ের কাছে গেলেও তার সাথে বেশি কথা বলেনি। এরপর সারা রাত ঘুমাতে পারিনি। যদিও সে ভালো ঘুমাচ্ছিল, সকালে কথা না বললেও আমি নিজেই তার সাথে কথা বলতে গেলাম।
আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? আমার উপর রাগ করছো কেন? সে কথা বলল না। সে সেখানে চুপচাপ বসে রইল। আমি আবার তাকে জিজ্ঞাসা। আমি বললাম, বলো। তুমি কিছু না বললে বুঝবো কি হয়েছে। আসিফ বলল, আমার এখন কথা বলার মুড নেই, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি বললাম, আমি যাইনি, আমি কথা বলিনি, আমি আমার বুক অনুভব করলাম। আমি বললাম, আমার মুখে ভালো লাগছে না, রাতে বাইরে থেকে আনা খাবার খাওয়া মানে কি? আসিফ বলল, আমি তোমার হাতের রান্না খাবার খাবো না, তাই সহজ কথা। বোঝো না তুমি যে আমার পরে নেই? আমি অবাক হলাম, কেন আসিফ আমার সাথে এভাবে কথা বলছে? আমি বললাম, আসিফ তোমার কি আমাকে অসহ্য লাগে? আমি আমাকে পছন্দ করি না। আর আসিফ বল, হ্যাঁ তোমাকে আমার খুব অসহ্য লাগছে, আমার ভালো লাগে না। আর এবার এমনটা হয়েছে, চলে যাও এখন সামনে থেকে। কথা বলিনি, আমি অনেক কাঁদছি, আমি এভাবে বদলে গেছি, কিন্তু কিছু বুঝলাম না সমস্যাটা কি। আসিফ, তাহলে সেটা হলো যে মেয়েটা ডাকল গোপন কিছু করছে, সে কি আসিফের সাথে? আমি আর কিছু ভাবতে পারছি না, আমার খুব খারাপ লাগছে, সব কিছু এলোমেলো লাগছে। আসিফ নাস্তা না খেয়ে অফিসে চলে গেল। আমি পিছন থেকে ডাকলাম, আমি বললাম, নাস্তা খাও রেডি? তাই না, তাকান ফিরে বলল, তুমি খাও, তোমার খাবার আমার গলার নিচে নামবে না। সে অফিসে চলে গেল। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম, অনেক কাঁদলাম, কিন্তু আমি কাঁদলাম না, ভেবেছিলাম কান্না করলেই সব সমাধান হয়ে যাবে না। তারপর সেই ভদ্রমহিলার নাম্বারে কল দিলাম আবার, সে তখনও ব্লক করল, রিং হলো না। কিন্তু কিছুক্ষণ পর আসিফ আমাকে ডেকে বলল, অফিসের কি ব্যাপার? সে আজ সিলেট যাচ্ছে, সেখানে 1 সপ্তাহ থাকবে, সে বাসায় ফিরবে না, অফিস থেকে সোজা চলে যাবে। তার ড্রয়ারে টাকা আছে, যদি তার টাকা খরচ করার প্রয়োজন হয় তিনি আমাকে সেখান থেকে খরচ করতে বলেছিলেন। সে আমার কথায় কান দেয়নি। সে আমাকে যা বলেছিল সব বলেছিল, তারপর সে ফোন কেটে দেয়। কথাটা শোনার পর মনটা খুব অস্থির হয়ে উঠেছে। এখন অচেনা নম্বর থেকে কল আসে, কেবিনে থাকা টাকার কথা। তারপর থেকে মনটা ঠিক রাখতে পারছি না। আমার স্বামীর নাম আসিফ, একটি সরকারি ব্যাংকে ক্যাশ ম্যানেজার। তিনি এখনও অফিসে আছেন। আমার অস্থিরতা কমাতে আসিফকে ডাকলাম। আশ্চর্যের বিষয় হল, তাকে 2বার ফোন করার পরও আসিফ কল রিসিভ করেনি। আমি 3য়বার তাকে ফোন করলে আসিফ কল রিসিভ করে প্রচণ্ড রাগ দেখায়। তিনি বললেন, কি সমস্যা পলি? আমি জানি না তুমি এখন অফিসে আছো, কেন বারবার আমাকে ফোন করছো? কেন তুমি আমাকে বিরক্ত করছো? আমি যদি অফিসে থাকি তাহলে আর কখনো ফোন করব না। খবরদার, আসিফের এমন আচরণ আমি দেখিনি। হঠাৎ করেই আমার চোখ ভিজে গেছে গু। আমি কান্নাজড়িত কণ্ঠে বললাম, আসিফ, তুমি যদি আমার সাথে এভাবে কথা বলতে পারো? আসিফ, তুমি আমার কথা শুনে বসে থাকুনি। ফোন কেটে দিয়ে সারাদিন কান্নাকাটি করে কাটিয়ে দিল। রাতে আসিফ বাসায় ফিরলে আমি অভিমানে তার সাথে কথা বলি। আমি ভেবেছিলাম সে আমার সাথে কথা বলবে, কিন্তু সে বাড়িতে এসে আমাকে কিছু বলল না। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, সে আজ আমাকে কিছু না বলে বাইরে থেকে খাবার কিনে এনেছে। কেনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আমি তার জন্য রান্না করেছি। সন্ধ্যায় তিনি তার মেয়েকে তার সাথে শুয়ে কথা বলার জন্য সময় দেন। বাবা মেয়ের কথা। কিন্তু আজ তার মেয়ের কাছে গেলেও তার সাথে বেশি কথা বলেনি। এরপর সারা রাত ঘুমাতে পারিনি। যদিও সে ভালো ঘুমায়, সকালে কথা না বললেও আমি নিজেই তার সাথে কথা বলতে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? আমার উপর রাগ করছো কেন? সে কথা বলল না। সে সেখানে চুপচাপ বসে রইল। আমি আবার তাকে জিজ্ঞাসা। আমি বললাম, বলো, কিছু না বললে বুঝবো কি হয়েছে। আসিফ বলেন, আমি কথা বলার মুডে নেই, এখন দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি বললাম, আমি যাইনি, আমি এটা নিয়ে চিন্তাও করিনি। আমি বললাম, রাতে বাইরে থেকে খাবার আনা ভালো নয়। আসিফ কেন বলে, আমি তোমার রান্না করা খাবার খাবো না, সুতরাং আপনি সহজ সত্য বুঝতে না। আমি সে নই যে আমার পরে আছে। আমি অবাক হয়ে গেলাম। আসিফ আমার সাথে এভাবে কথা বলছে কেন? আমি বললাম, আসিফ, তুমি কি আমাকে অসহ্য মনে করো? আমি তোমাকে পছন্দ করি না। আর আসিফ বলল, হ্যাঁ, তোমাকে আমার অসহ্য লাগছে। আমি তোমাকে পছন্দ করি না। আর এইবার আমার কাছ থেকে দূরে সরে যাও। এখন আর তোমার সাথে কথা বলি না। আমার খুব কান্না পাচ্ছে। এটা কিভাবে পরিবর্তন? কিন্তু সমস্যাটা কি বুঝলাম না। আসিফ কি গোপনে কিছু করছে? সেই মেয়েটা যে তোমাকে আসিফের সাথে ডেকেছে? আর কিছু ভাবতে পারছি না। আমার খুব খারাপ লাগছে। সবকিছু এলোমেলো মনে হচ্ছে। আসিফ নাস্তা না খেয়ে অফিসে চলে গেল। পেছন থেকে ডাক দিলাম। আমি বললাম, খাও, নাস্তা রেডি। সে ফিরে না তাকিয়ে বলল, খাও, তোমার খাবার আমার গলার নিচে যাবে না।
অফিস থেকে বেরিয়ে অনেকক্ষণ চুপ করে রইলেন। আমি খুব কাঁদছিলাম, কিন্তু আমি কাঁদিনি। ভেবেছিলাম কান্নায় এসবের সমাধান হবে না। তারপর আবার সেই মহিলার নাম্বারে কল দিলাম। সে এটা ব্লক করেছে। এটা এখনো বাজছে না। কিন্তু কিছুক্ষণ পর আসিফ আমাকে ডেকে বলল, অফিসের কাজ কি? সে আজ সিলেট যাচ্ছে। 1 সপ্তাহ ওখানে থাকবে। বাসায় ফিরবে না। অফিস থেকে সরাসরি চলে যাবে। ওর কাছে টাকা আছে। ড্রয়ারে যদি তার কাছে টাকা লাগে। সে আমার কথা শোনেনি, সবসময় 1-2-2 ছিল। শূন্য রাতে আমি খুব ক্লান্ত বোধ করছিলাম এবং আমি বিছানায় গিয়ে বসলাম। বিছানার পাশে টেবিল থেকে হুমায়ুন আহমেদের গল্পের বইটা বেজে উঠতেই ফোনটা ঘুরিয়ে দেখলাম একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মেসেজটা খুলতেই আমার চোখ আপনা থেকেই রসগোল্লার মতো হয়ে গেল। এত রাগ করা ঠিক হয়নি, তাই পরের বার এমন ভুল করবেন না। মনে রেখো, এটা কি বাজে কথা? আমি গোসল করলাম। মস্তিষ্ক এটা জানল কিভাবে, তাই সে কাজ করা বন্ধ করে দিল। আমি ইতিমধ্যে আমার পেট এবং এই বেড়া একটু অসুস্থ বোধ করছি। আপনি কে? আমি গোসল করেছি। আপনি জানেন কিভাবে? আমি একটি বজ্রত লিখে সেই নম্বরে পাঠিয়েছিলাম, কিন্তু এবার কোনো উত্তর না পেয়ে আমি হতাশ হয়ে পড়লাম এবং হঠাৎ করেই সেই বোকা লোকটার কথা মনে পড়ল। আমি তাকে আমার জীবনসঙ্গী হিসাবে চেয়েছিলাম এবং সে যে আমাকে চায়নি তা 1 মাস আগে। তিনি আমাকে বলেছিলেন, মেঘু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সত্য, আমার বাবা মা, এমনকি আপনার বাবা মাও না, তারা জানে যে আপনি এবং আমি দুজন কাজিন, কিন্তু তারা জানেন না যে আমার বিয়ে ঠিক হয়েছে। এবং আমি আমার বাবার মুখ সম্পর্কে কিছু বলতে পারি না, আপনি জানেন। হৃদ সেটা দিয়েই থেমে গেল। এতক্ষণ তার কথাগুলো শুধু শুনলাম। আমি প্রতিবাদ করিনি। মেঘু, একটা কথা বল। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি শুধুই বাসি। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি মেঘু। আমি তোমাকে ভুল বুঝব কেন? এখন আমি আপনাকে সঠিকভাবে বুঝতে পেরেছি। আমি আগে ভুল ছিল। আমি উফছি। আমি হাসি মুখে বললাম, আমি মেঘু। হৃদ ভাই, প্লিজ আমাকে মেঘু বলবেন না। আমার নাম মেঘা, আর আমাকে মেঘা ডাকার অধিকার শুধু তোমার। আমি যাকে ভালোবাসি তার নয়। বলতে পারেন। মেঘা, প্লিজ আমাকে মেঘা বলবেন না। আমার নাম মেঘা। এখন থেকে তুমি আমার মামাতো ভাই, আর আমি তোমার কাজিনের ছোট বোন। আমি কি বলেছি আশা করি বুঝতে পেরেছেন। ছাদ থেকে নেমে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে দরজার পাশে বসলাম। আমি হাউমাউ করে কাঁদলাম। কি বললেন হৃদ ভাই? সে আমাকে বিয়ে করতে পারবে না। তাহলে তার মা কেন আমাকে ভালোবাসা শিখিয়েছে? এই আলো আমার গায়ে জ্বলছে কেন? বিগত 2 বছরের সব স্মৃতি কি এত সহজে ভোলা যায়? তবে ভুলতে চেষ্টা করব। যে আমাকে আঘাত করেছে তাকে আমি কখনোই কষ্ট দেব না। আমি তাকে কষ্ট দেব। হরিদ ভাইকে তার অপরাধের শাস্তি দেব। আমি নিজেই এই কথা বললাম। আমি চোখ মুছে উঠে দাঁড়ালাম। এরপর থেকে হৃদ ভাইয়ের সাথে দেখা হলে তার সাথে কথা বলিনি। তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। কয়েকদিন ধরে কোনো কাজে দেশের বাইরে রয়েছেন তিনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আমরা ঘুম থেকে উঠলাম। ফোন ধরতেই দেখি সেই অপরিচিত নম্বর থেকে একটা মেসেজ এসেছে, যেটা মেয়েটি বিচারককে দিয়েছে। কাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজ পড়ব। মাইন্ড ইট। মেসেজটি পড়ে আমার মাথা ঘোরা গেল। এই লোকটি জানে কিভাবে আমি দেরি করে ঘুম থেকে উঠি। সে হয় ভূত, নয়তো সে অনেক কিছু জানে। এটা ভেবে আমার নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে।